আমরা কি সবাই প্রতিজ্ঞা করছি আমরা সেকেন্ড রিপাবলিক করব? ইনকিলাব 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 জিন্দাবাদ জিন্দাবাদ। এনসিপির লক্ষ্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন, বিদেশপন্থীদের হুঁশিয়ারি তরুণ নেতৃত্বে। এই তরুণরা স্বপ্ন দেখে আগামীর বাংলাদেশ এক নতুন সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে। আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। ভোলার গ্যাস গ্রিডে নিতে আপাতত সিএনজি এলএনজিতেই ভরসা, পাইপলাইনে বরিশাল হয়ে খুলনা ফেনীতে পাঠানোর চিন্তা। রোজার শুরুতেই ভোজ্য তেল ও চিনির সংকটে দুশ্চিন্তা, দাম বাড়ানোর শঙ্কায় খুচরা ব্যবসায়ীরা, কঠোর নজরদারির তাগিদ। তেল মনে করেন কোম্পানি ঠিক মতো দেয়ও না, আমরাও পাই না। রমজানকে উপলক্ষে তারা একটা ক্রাইসিস দেখায়, দাম বাড়ানোর জন্য একটা চিন্তাধারা করতেছে। সমস্যা দাঁড়ায় সেটা হচ্ছে এটা সুষ্ঠু ডিস্ট্রিবিউশন। যথাযথ মজুদ থাকা সত্ত্বেও কিন্তু জনদুর্ভোগটা কমবে না। You're buried there. People are dying. You're running low on soldiers. Listen, you're running low on soldiers. এবং হোয়াইট হাউসে ট্রাম্প জেলেনস্কি বৈঠকে বাকবিতণ্ডা, উত্তেজনা, হয়নি খনিজ সম্পদের চুক্তি, যৌথ সংবাদ সম্মেলনও বাতিল। স্বাগত এখন বাজারে, পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন, আমি শরীফ রাউশন, আমি গালিব ইবনে রিয়াজ। জনগণের আকাঙ্ক্ষা ও নতুন রাজনীতির প্রত্যয়ে আত্মপ্রকাশ হলো জাতীয় নাগরিক পার্টির। মানিক মিয়া এভিনিউয়ে নতুন দলের ঘোষণা দিয়ে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে আর ভারত বা পাকিস্তানপন্থী রাজনীতির কোনো ঠাঁই হবে না। আর গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন দলটির অন্যতম লক্ষ্য বলে জানান সদস্য সচিব আক্তার হোসেন। হাসিব বিলার প্রতিবেদন। গণঅভ্যুত্থানের 6.5 মাস পর আবারও রাজপথে ছাত্র জনতা। স্বৈরাচার সরকার পতনের পর এবার লক্ষ্য নতুন বাংলাদেশ বিনির্মাণ। সারা দেশ থেকে আসা তরুণ যুবাদের মিছিলের স্রোত গিয়ে জমা হয় জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে। নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ার শপথ নিতে, নতুন রাজনৈতিক দল গঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিকাল 4:30টার দিকে ধর্মগ্রন্থ পাঠ ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। সেখানে যোগ দেয় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত এবং বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বক্তব্যে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে দেশের মানুষের স্বপ্ন বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন নতুন দলের নেতারা। আগামীর বাংলাদেশে তরুণরা নেতৃত্ব দিয়ে চাঁদাবাজ দখলদার মুক্ত বাংলাদেশ কায়েম করবে করবে করবে। এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে, কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে। এদেশে যোগ্যতার ভিত্তিতে এদেশে নেতৃত্ব উঠে আসবে। আমাদের যত প্রতিবেশী দেশ আছে তাদের সাথে আমাদের নতজানু পররাষ্ট্রনীতি আমাদেরকে পিছিয়ে রেখেছে। সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের একটি নতুন রাজনৈতিক দল প্রয়োজন। শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের স্বার্থ সংরক্ষিত হবে না, রাজনীতি হবে মানুষের পাশে দাঁড়ানো, জনগণের কথা বলা। কেন্দ্র থেকে ওই একদম গ্রাম পর্যন্ত, রুট পর্যন্ত যেন নিজেদের ভিতরে সুস্থ একটি প্রতিযোগিতা হয়। দয়া করে যেন আমরা কাউকে প্রতিপক্ষ না মনে করি। সন্ধ্যায় নতুন রাজনৈতিক দলের নাম ও শীর্ষ নেতৃত্ব ঘোষণা করেন গণঅভ্যুত্থানের শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার। নতুন রাজনৈতিক দলটি বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, তার নাম জাতীয় নাগরিক পার্টি। কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব বলেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন দলের অন্যতম প্রাথমিক লক্ষ্য। এই তরুণরা স্বপ্ন দেখে আগামীর বাংলাদেশ এক নতুন সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে।
এরপর ঘোষণাপত্রে ব্রিটিশ বিরোধী আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, 90 এবং 24-এর অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে নাহিদ ইসলাম দ্বিতীয় ঘোষণাপত্র দেওয়ার জোর দাবি জানান। আমাদের সেকেন্ড রিপাবলিকে জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। ভেঙে পড়া রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলা ও তাদের গণতান্ত্রিক চরিত্র রক্ষা করা হবে আমাদের রাজনৈতিক অগ্রাধিকার। আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতির বিকাশ চাই যেখানে সমাজে ও রাষ্ট্রের সর্বস্তরে বিভেদের বদলে ঐক্য, প্রতিশোধের বদলে ন্যায় বিচার এবং পরিবারতন্ত্রের বদলে মেধা ও যোগ্যতার মানদণ্ড প্রতিষ্ঠিত হবে। এ সময় বিভাজনের রাজনীতি বাদ দিয়ে জনগণের স্বার্থকে সামনে রেখে রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার করেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম এই নায়ক। আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী, পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি বলেও জানান নতুন দলের এই শীর্ষ নেতা। ক্ষমতা না জনতা, জনতা জনতা, ইয়াপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ। 1969 থেকে 2024 এই 55 বছরের ইতিহাসে 3 গণঅভ্যুত্থানে 3 স্বৈরাচার সরকারের পতন হয়। সবশেষ 2024-এ আওয়ামী লীগ সরকার পতনের পর এই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে আত্মপ্রকাশ হলো এক নতুন রাজনৈতিক দল, যেখানে যুক্ত হচ্ছেন বিভিন্ন দল, মত ও পথের মানুষ, যারা বলছেন আগামীর বাংলাদেশে এক নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ করবেন তারা। তাই কি নতুনত্ব আসছে সেটি দেখার প্রত্যাশায় গোটা বাংলাদেশ। হাসিবুল্লাহ, এখন মানিক মিয়া এভিনিউ, ঢাকা। ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করতে 3টি পরিকল্পনা জ্বালানি বিভাগের। প্রাথমিকভাবে সিএনজি এবং এলএনজি করে ঢাকায় আসবে গ্যাস, এরপরই পাইপলাইনে পাঠানো হবে দক্ষিণাঞ্চলে। তবে এলএনজি সাশ্রয়ী বলছেন বিশেষজ্ঞরা। বাকিটা জানাচ্ছেন মাঝার মাহবুব। 2000 সালের আগে ভোলায় একাধিক গ্যাস ক্ষেত্র মিললেও নেওয়া হয়নি জাতীয় গ্রিডে। এরই মধ্যে গ্যাসের দৈনিক চাহিদা দাঁড়িয়েছে 4000 মিলিয়ন ঘনফুট। বিপরীতে উৎপাদন ও আমদানির পরেও ঘাটতি বেড়ে প্রায় 1500 মিলিয়ন ঘনফুট। এ অবস্থায় বেশ কয়েক বছর ধরেই আলোচনার শীর্ষে ভোলার গ্যাস। পাইপলাইন নির্মাণে বারবার আশ্বাস দিলেও বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ সরকার। তবে একচেটিয়া ভোলার গ্যাস সিএনজিতে রূপান্তর করে ঢাকায় নিতে তৎকালীন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের কাছ থেকে বিশেষ আইন 2010-এর অধীনে বিনা দরপত্রে কাজ বাগিয়ে নেয় ইন্ট্রাকো সিএনজি। 5 আগস্টের পর কিছুদিন বন্ধ থাকলেও তার আগে 7 মাসে 47.5 টাকা দরে প্রতিদিন 5 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করে ইন্ট্রাকো। বাপেক্স বলছে শাহবাজপুর, ভোলা উত্তর ও ইলিশা এই 3 খনিতে গ্যাসের মজুদ অন্তত 8 TCF। এতে খনন করা 9টি কূপ উৎপাদনে গেলে প্রতিদিন মিলবে প্রায় 300 মিলিয়ন ঘনফুট। এর মধ্যে চলমান 5 কূপ থেকে মিলবে 150 মিলিয়ন ঘনফুটের বেশি। এই গ্যাস জাতীয় গ্রিডে নিতে নতুন 3টি পরিকল্পনা পেট্রোবাংলার। দীর্ঘমেয়াদী হিসেবে ভোলা থেকে বরিশাল হয়ে খুলনা ও ফেনীতে হবে একাধিক পাইপলাইন। এতে খুলনা পর্যন্তই ব্যয় হবে 4500 কোটি টাকা। তবে এর আগে দরপত্রের মাধ্যমে আপাতত ঢাকায় গ্যাস আসবে সিএনজি ও এলএনজি করে। পাইপলাইনে এখন হাত দেওয়া হয় 4 বছরের আগে এটা হবে না, তাহলে আমি কি গ্যাস নিয়ে আসবো না? এই কারণে বিকল্প হিসেবে এই যে সিএনজি, এলএনজি এগুলি চিন্তা করা হচ্ছে। প্রজেক্ট আমরা অলরেডি আপনার ভিজিট কমপ্লিট হয়েছে। আমরা প্রজেক্ট ডিপিপি তৈরির কাজ চলমান আমাদের। প্রতিদিন 60 মিলিয়ন ঘনফুট গ্যাস আসবে ভোলা থেকে। এর মধ্যে ইন্ট্রাকো 5 মিলিয়ন সিএনজি দিচ্ছে তিতাসকে। বাকি 5 মিলিয়নের মধ্যে 20 মিলিয়ন ঘনফুট তারা সরবরাহ করার কথা থাকলেও নতুন করে সিএনজি ও এলএনজির জন্য দরপত্র ছাড়বে পেট্রোবাংলা, যার মধ্যে অংশ নেবে ইন্ট্রাকো। এদিকে কোম্পানিটির পুরনো নথিপত্র খতিয়ে দেখা হবে জানালেও চুক্তির মেয়াদ পর্যন্ত তারা গ্যাস সরবরাহ করবে বললেন পেট্রোবাংলার চেয়ারম্যান। অনুমোদন দেওয়া হয়েছিল, বাট উনি ইন্ট্রাকো 1 MMCFD আনা তার জন্য খুব ডিফিকাল্ট। চুক্তি মেয়াদ শেষের পথে, এই কারণে অবশ্যই বিষয়গুলো বিবেচনা করা হবে। কারণ আপনি জানেন যে নতুন যত কিছুই হোক, কোনোটাই এখন আর বিশেষ বিধানের আওতায় হবে না।
3000 PSI চাপে প্রতি সিলিন্ডারে ইন্ট্রাকো সিএনজি সরবরাহ করে 3500 ঘনমিটার। প্রতি ইউনিট 17 টাকায় কিনে তাদের বিক্রি 47 টাকা। বিপরীতে এলএনজি পড়বে 26 টাকা। অপরদিকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হলেও নদীতে পাইপলাইন বসাতে ভাবতে হবে ঝুঁকি, খরচ ও বাস্তবায়নের বিষয়ে। তাই ভোলার গ্যাস এলএনজির মাধ্যমে সরবরাহের পরামর্শ এই বিশেষজ্ঞের। এখানে খরচটা শুধু পাইপলাইন না, নদী শাসন করা, নদীর চ্যানেল ঠিক রাখা, ওখানে যাতে অতিরিক্ত ইরোশন না হয়, এগুলো অনেক ফ্যাক্টর আছে। আপনি যদি একটা সেম ভলিউমের ট্যাঙ্ক নেন, সেই জায়গায় এলএনজি আপনি 600 গুণ গ্যাস পরিবহন করতে পারবেন, আর সিএনজি করলে আপনি 170 গুণ পরিবহন করতে পারবেন। আপনার খরচ একই। ঢাকায় এলএনজি সরবরাহে মেঘনা নদীতে তৈরি হবে ছোট টার্মিনাল। অপরদিকে পাইপলাইন হলে প্রাধান্য পাবে দক্ষিণের শিল্প খাত। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে পরিকল্পনা কমিশনে জমা দেওয়া হয়েছে। এরপর বৈদেশিক অর্থায়নের জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মাধ্যমে প্রস্তাব যাবে উন্নয়ন অংশীদারদের কাছে। মাঝার মাহবুব, এখন ঢাকা। রমজানে সবজি ও আমিষের সাথে ছোলা, তেল, চিনি ও খেজুর সহ 8 থেকে 10টি পণ্যের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। আর এই সুযোগ কাজে লাগিয়ে প্রতি বছরই অস্বাভাবিক মুনাফা করে অসাধু ব্যবসায়ীরা। তবে এবার মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু পদক্ষেপে কয়েকটি পণ্যের দাম গেল বছরের তুলনায় 5 থেকে 10 টাকা পর্যন্ত কমেছে। এদিকে খুচরা ব্যবসায়ীরা বলছেন, পুরনো নিয়মেই তেল ও চিনির সংকট তৈরি করে দাম বাড়ানোর পায়তারা করা হচ্ছে। আতর নিয়নের প্রতিবেদন। ধর্মপ্রাণ মুসলমানদের জন্য রহমতের বার্তা নিয়ে আসে রমজান। সেহরিতে পুষ্টিকর খাবারের মাধ্যমে সারাদিন রোজা রেখে ইফতার হয় মুখরোচক খাবারে। দীর্ঘ 1 মাস আল্লাহর নৈকট্য লাভের আশায় এই ইবাদত পালন হয় কিছুটা বাড়তি আয়োজনে। স্বল্প মধ্যম বা উচ্চ আয়ের মানুষের সেহরি বা ইফতারের পাতে পদের সংখ্যার পার্থক্য থাকলেও রমজান পালনে সাধ্যের কোনো কমতি রাখা হয় না। কিন্তু এই সুযোগ কাজে লাগে প্রতি বছরই বাজারকে অস্থির করে তোলে অসাধু ব্যবসায়ীরা। ছোলা, তেল, চিনি ও খেজুর সহ যেসব পণ্যের চাহিদা বেড়ে যায়, কৃত্রিম সংকট তৈরি করে সেগুলোর দাম কয়েক দফা বাড়ানো হয়। যার একই চিত্র দেখা যায় কাঁচামরিচ, লেবু বা মাছ ও মুরগির মতো সবজি এবং আমিষের বিশেষ পণ্যে। তাই এবার আগে থাকতেই দেশীয় বাজারের পাশাপাশি বিশেষ নজর দেওয়া হয়েছে রমজানের চাহিদা থাকে এমন বিশেষ 10টি পণ্যে। কম আমদানির অজুহাতে সরবরাহের সংকট দেখিয়ে যার দাম কয়েক দফা বাড়ায় অসাধু বাজারজাতকারীরা। আমরা এগুলো চাহিদা সবকিছু ঠিক আছে, দামও এগুলো আগে কম আছে, শুধু তেলের দামটা একটু সমস্যা, তেল পাইতেছি না ঠিক মতো। শুধু সমস্যাটা দেখা দিচ্ছে তেলের। তেল মনে করেন কোম্পানি ঠিক মতো দেয়ও না, আমরাও পাই না। আবার শুনলাম যে 20 তারিখের পরে আবার তেলের কোনো সংকট থাকবে না। রমজানকে উপলক্ষে তারা একটা ক্রাইসিস দেখায় দাম বাড়ানোর জন্য একটা চিন্তাধারা করতেছে। প্রতি বছর রমজানের তেল, চিনি, ছোলা ও খেজুর সহ 8 থেকে 10টি পণ্যের চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। আর এই সুযোগ কাজে লাগিয়ে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নেয় অসাধু ব্যবসায়ীরা। তবে এবছর দাম ও সরবরাহ ঠিক রাখতে আগে থেকেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক। এরপরও যদি দাম বাড়ে তবে এই অসাধু চক্রের দৌরাত্ম্য শেষ হবে কবে? গত বছর জানুয়ারিতে রোজায় বহুল ব্যবহৃত 8 ধরনের পণ্য আমদানিতে এলসি মার্জিন শিথিল করে বাংলাদেশ ব্যাংক। রাখা হয় 90 দিন বাকি রেখে পণ্য আমদানির সুযোগ। কিন্তু এরপরও সে সময় কয়েকটি পণ্যে অযৌক্তিক দাম বৃদ্ধি পেতে দেখা গেছে। ইতিমধ্যে সেসব পণ্য আমদানিতে বেশ কিছু শর্ত শিথিল করে প্রণোদনা দিয়ে কয়েকটি নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে ডলারের দাম বাড়লেও এসব পণ্যের কয়েকটি দাম গত বছর থেকে কম আছে বলে জানান ব্যবসায়ীরা। সেই সাথে তেল ও চিনির সংকট থাকবে না বলে জানান তারা। কিন্তু দাম বাড়ানো হবে কিনা সে বিষয়ে এখনো কিছু জানায়নি বাজারজাতকারীরা। কোনো অসুবিধা না, কোনো অসুবিধা ব্যাংকের না, ডলার কোনো ক্রাইসিস নেই। দাম বাড়বে না, আরো কমবে, 2-4 টাকা কমবে। 90 টাকা তো 95, 92, 88 হইব। তো তেলটা সংকট ছিল মাঝখানে, এখনো সংকট আছে। দামটা তো আমরা তো আগের মতোই রাখছি। অত খুচরা দোকানদার যারা তারা নিয়ে হয়তো তারা 10 টাকা বা 5 টাকা বেশি বিক্রি করে, খুচরা দোকানদার বিক্রি করে। আমরা কোম্পানি যে রেট আমরা ওই রেটে বিক্রি করতেছি। খেজুরগুলো যে আমদানি করেছি, আশা করি যে রমজানের ভিতরে সব খেজুর বন্দরে পৌঁছবে এবং দামও গতবারের থেকে প্রায় 20 থেকে 25% দাম কম আছে এই বছর। নিম্ন আয়ের মানুষের জনদুর্ভোগ কমাতে রমজানে অযৌক্তিক দাম বাড়ানো নজরদারি ও কঠিন শাস্তির মাধ্যমে নিয়ন্ত্রণের পরামর্শ বিশেষজ্ঞদের।
সবসময় যেটা চেষ্টা করা হয় যাতে সরবরাহটা ঠিক থাকে, এবারও হয়তো আমরা দেখতে পাচ্ছি যে সরকারের তরফ থেকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রায় বলা হচ্ছে যে আমাদের আমদানি অথবা সরবরাহে কোনো হয়তো বিঘ্ন নাই, কিন্তু সবচেয়ে বড় যেটা সমস্যা দাঁড়ায় সেটা হচ্ছে এটা সুষ্ঠু ডিস্ট্রিবিউশন। মানে পণ্য সামগ্রী ঠিকই থাকলো, কিন্তু দ্রব্যমূল্য যদি নাগালের বাইরে চলে যায় এবং সঠিক সময়ে সঠিক জায়গায় যদি আমরা এটা সরবরাহটা নিশ্চিত করতে না পারি, তাহলে এটা যথাযথ মজুদ থাকা সত্ত্বেও কিন্তু জনদুর্ভোগটা কমবে না। কৃত্রিম সংকটের মাধ্যমে দাম বাড়ানোর সিন্ডিকেট ভাঙা গেলে রমজানে মানুষের ভোগান্তি অনেকটাই কমে যাবে বলে জানান ভোক্তা, খুচরা ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। আতাউর নিয়ন, এখন, ঢাকা। এদিকে রমজানের শুরুতে খুলনায় ঊর্ধ্বমুখী মাছের বাজার। গেল সপ্তাহের তুলনায় 20 থেকে 50 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। অন্যদিকে মাংসের বাজারও বেশ চড়া। এ বিষয়ে বিস্তারিত জানাতে নগরীর গল্লামারী বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, জানাবেন যে মাছ মাংসের চড়া বাজারের কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন, আর বাজারের সরবরাহ কেমন দেখছেন? রওশন, রমজানের ঠিক আগ মুহূর্তে কিন্তু খুলনাতে মাছের দাম কিন্তু অনেকটাই চড়া আমরা দেখতে পাচ্ছি। আজকে আমরা বাজারে এসে যেটি দেখলাম যে গত সপ্তাহের তুলনায় প্রায় 20 থেকে 50 টাকা পর্যন্ত বেশি দামে কিন্তু মাছ বিক্রি করা হচ্ছে প্রায় সব ধরনের মাছে। আমরা এই মুহূর্তে রয়েছি গল্লামারী বাজারে এবং এই বাজারটি কিন্তু একটি খুচরা বাজার এটি মাছের, এবং এর পাশেই আরেকটি দেখেছি আমরা যে এখানে কিন্তু পাইকারি বাজার রয়েছে। মোটামুটি পাইকারি বাজার থেকে শুরু করে খুচরা বাজার পর্যন্ত সব বাজারে কিন্তু দাম অনেকটাই বেশি রয়েছে। আজকে এই মুহূর্তে বাজারে কিন্তু আপনি যে মাছটি দেখছেন, এই যে ছোটো সাইজের যে ইলিশ, এটি কিন্তু একেবারেই ছোটো সাইজের ইলিশ, এবং এই ইলিশ কিন্তু আজকে বাজারে বিক্রি করা হচ্ছে 800 থেকে 900 টাকা করে প্রতি কেজি। এছাড়াও বাজারে যে ছোটো সাইজের যে চিংড়ি মাছ রয়েছে, সেই চিংড়ি কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে 600 থেকে 650 টাকার মধ্যে। এর পাশাপাশি চাষের যে মাছগুলো রয়েছে সেগুলোরও সরবরাহ কিন্তু মোটামুটি আছে। তবে এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত চাষের এবং সামুদ্রিক যে মাছ রয়েছে, দুই ধরনের মাছেই কিন্তু কিছুটা সংকট রয়েছে বাজারে, এবং এই সংকট থাকার কারণে কিন্তু দাম কিছুটা বেশি। তবে এই গত 2 থেকে 3 দিন আগেও কিন্তু দাম বর্তমানে যে দাম ছিল তার থেকে কিছুটা কম ছিল, তবে আজকে কিন্তু বেশ খানিকটা দাম বেড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। আজকে কিন্তু কেজি সাইজের যে রুই, সেটি 250 থেকে 260 টাকার মধ্যে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে, যেটি কিন্তু 220 টাকা করে বিক্রি করা হয়েছে গত সপ্তাহে। এর পাশাপাশি পাঙ্গাস মাছ কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে 190 টাকা, যেটি কিন্তু 160 টাকা করে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে এর আগে। এছাড়াও তেলাপিয়া মাছ বিক্রি করা হচ্ছে কিন্তু আজকে 180 টাকা করে প্রতি কেজি, যেটি কিন্তু 150 টাকা করে ছিল গত সপ্তাহেও। তো সব মিলিয়ে বলে চলে যে মাছের বাজার কিন্তু আজকে বেশ চড়া রয়েছে। এখানে সাধারণ মানুষ যেটি বলছেন যে রমজান মাস কিন্তু শুরুর দিকে, এবং এই রমজানের শুরুতেই যদি মাছের দাম এতটা চড়া থাকে তাহলে কিন্তু সাধারণ মানুষের যে চাহিদা, সেই চাহিদা মোতাবেক কিন্তু মাছ নিতে পারবেন না তারা, এবং রমজানের সময় কিন্তু আলাদাভাবে মাছের একটি চাহিদা থাকে, যে সেই চাহিদা অনুযায়ী কিন্তু দোকানিরা সেই মাছ সরবরাহ করতে পারছেন না, এমনটাও কিন্তু অনেকেই বলছেন। তবে মাছের ব্যবসায়ীরা যদি বলছেন যে আগামী 1 সপ্তাহ থেকে 7 দিন বা 8 দিনের মধ্যে কিন্তু এই মাছের যে দাম সেটা কিন্তু অনেকটাই কমে আসবে বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। তো রওশন, এই ছিল আমার কাছে মাছ বাজার থেকে সবশেষ খবর। খুলনায় মাছ বাজারের পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। এদিকে রমজান ঘিরে ব্যস্ততা বেড়েছে নেত্রকোনার মুড়ি তৈরির মিলগুলোতে। তবে চাহিদার তুলনায় উৎপাদন সক্ষমতা কম থাকায় মুড়ি উৎপাদনে হিমশিম খাচ্ছেন মিল মালিকরা। জ্বালানি সহ বিভিন্ন উপকরণের দাম বাড়ায় উৎপাদন খরচও বেড়েছে। খুচরা পর্যায়ে মুড়ির দাম বেড়েছে অন্তত 10 টাকা করে। নেত্রকোনা থেকে আরও জানাচ্ছেন রিফাত আহমেদ রাসেল। দিন পেরোলেই পবিত্র রমজান মাস। রোজায় ইফতারের অন্যতম অনুষঙ্গ মুড়ির চাহিদা বেড়েছে কয়েক গুণ। এই চাহিদা মেটাতে ব্যস্ত সময় পার করছেন নেত্রকোনার মুড়ি তৈরির কারখানাগুলোর মালিক শ্রমিকরা। জেলার মোট মুড়ির চাহিদার প্রায় 1/3 পূরণ করে বিসিক শিল্পনগরী সহ স্থানীয় প্রতিষ্ঠানগুলো। বাকি চাহিদা পূরণেই নির্ভর করতে হয় ময়মনসিংহ ও পার্শ্ববর্তী জেলার উপর। কারিগররা বলছেন রোজাকে সামনে রেখে উৎপাদন বেড়েছে দ্বিগুণেরও বেশি।
রোজার মাস উপলক্ষে আমাদের একটু প্রোডাকশন বৃদ্ধি করছি। রোজার মাস তো এখন 26 রোজার মাসে, আর মাল আগে থেকে দেওয়া উৎপাদন করা লাগে। কারখানা সংশ্লিষ্টদের দাবি, চাল ও জ্বালানি সহ আনুষঙ্গিক উপকরণের দাম বাড়ার প্রভাব পড়েছে উৎপাদনে। পাইকারিতে গেল বছরের তুলনায় 2 থেকে 4 টাকা বাড়লেও খুচরা বাজারে মানভেদে কেজিতে দাম বেড়েছে প্রায় 10 টাকা পর্যন্ত। রোজার আগে তো ছিল 400 টাকা, 380 টাকা, এখন 420 টাকা, আর 530 টাকা, 520 টাকা। 100 বস্তা 80 বস্তা এরকম প্রোডাকশন দেওয়া হয়। আর যাদের গ্যাস আছে তারা 200 বস্তা 300 বস্তা তারা প্রোডাকশন দিতে পারে। লাকড়ির কারবার এখন তো দাম একটু বেশি, আর যে সমকা মালিকে গ্যাস পাবো এ সমকা তো দাম কমিয়ে দেব। তবে ব্যবসায়ীদের দাবি, মুড়ি উৎপাদনের জন্য দূরবর্তী এলাকা থেকে চাল সংগ্রহ করতে হয়, ফলে পরিবহন এবং চালের দামের উপর নির্ভর করে মুড়ির দাম। চাউলের দাম আপ ডাউন করার থেকে আমাদের নানান রকম সমস্যা হয়, যেমন বাজারের তো অনেক সময় স্থিতি রাখা যায় না। আগে যেটা লেবাররা কাজ করতো আমরা 300-400 টাকা, এরা এবার লেবাররা 500-700 টাকা লেবারের কষ্ট আছে। তবে জেলায় কি পরিমাণ মুড়ি উৎপাদন হয় বা কতজন এ পেশায় জড়িত তা জানেন না সংশ্লিষ্টরা। নিয়ম কানুনগুলো অনুসরণ করেই আমরা তাকে ঋণ দিই। এই ধরনের কেউ কখনো আমাদের কাছে আসে নাই সহযোগিতা নিতে, তবে যদি কেউ কখনো আমাদের কাছে পরামর্শ বা সহযোগিতা চায় তাহলে আমরা তার দেশ এবং দেশের উন্নয়নের জন্য যথাসাধ্য চেষ্টা করব। নেত্রকোনায় মুড়ি ও চিড়া উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে 10টির বেশি। ব্যবসায়ীদের আশা, চলতি রমজানে এসব প্রতিষ্ঠানের ব্যবসা হবে কয়েক কোটি টাকা। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। শরীয়তপুরের তেঁতুলিয়া এলাকায় রাতে 7 ডাকাতকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। এ সময় পুলিশ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ডাকাত দলের এলোপাতাড়ি গুলিতে আহত হয় 3 জন। বিস্তারিত জানাতে শরীয়তপুর সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। মনির, ডাকাতদের গণপিটুনির ঘটনা বিস্তারিত জানাবেন। স্থানীয় ও ডাকাতদের মধ্যে হাসপাতালে কতজন এখন ভর্তি রয়েছেন? গালিব, এই মুহূর্তে সদর হাসপাতালে ডাকাত যে 5 সদস্য 5 জন, সেই 5 জনকেও ঢাকা উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এছাড়া স্থানীয় যে 3 জন ডাকাত দলের ছোড়া গুলিতে আহত হয়েছিলেন তারাও কিন্তু আসলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা পাঠানো হয়েছে। তবে যেই 2 ডাকাত সদস্য গণপিটুনিতে মারা গেছেন সেই ডাকাত সদস্যদের শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছিল। ইতিমধ্যেই কিন্তু সিআইডির অপরাধ বিশ্লেষণ যেই টিম, ক্রাইম সিন, তারা এসেছেন, তদন্ত করছেন। আমরা দেখছি যে সেই পোস্টমর্টেমের যেই ঘর সেখানে তারা ঢুকেছেন এবং সেই ঘরে ঢুকে তারা কিন্তু তদন্ত কাজ চালাচ্ছেন। আপনাকে একটু জানিয়ে রাখি গালিব, গতকাল রাতে মাদারীপুরের রাজারচর এলাকায় মূলত একটি ডাকাত দল স্পিডবোট যোগে ডাকাতির চেষ্টা চালায় এবং তখন কিন্তু স্থানীয়দের রোষানলে পড়ে এবং সেই রোষানলে পড়ার পর কিন্তু তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং সেই গুলিতে কিন্তু মাদারীপুরের 5 জন আহত হয়েছে আমরা কিন্তু এমনটা জানতে পেরেছি। এরপর তারা কীর্তিনাশা নদী দিয়ে পালানোর চেষ্টা করে এবং বিভিন্ন জায়গায় তারা বাধার সৃষ্টি হয়। স্থানীয় জনতা এবং ডাকাত দলের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এক সময় তারা শরীয়তপুর সদরের তেঁতুলিয়া নামক স্থানে স্থানীয়রা বালখেট দিয়ে নদীপথ আটকে দেয় এবং সেখানে তারা কিন্তু নদীর তীরে নেমে একটি ইটভাটার মধ্যে পালাতে চেষ্টা করে। তখন স্থানীয়দের গণপিটুনিতে কিন্তু এই 7 জন ডাকাত সদস্য আহত হয়, যাদের মধ্যে 2 জন কিন্তু আসলে মারা গেছেন এবং 5 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। আর যেই এদের কিন্তু একজনেরও পরিচয় এখনও মেলেনি। এছাড়া যেই 3 জন স্থানীয় আহত হয়েছেন তাদের মধ্যে পিরোজপুরের ভান্ডারিয়ার বালখেট শ্রমিক মাসুম মিয়া এবং নাজিরপুরের আলামিন এবং শরীয়তপুর সদরের তোতামিয়া, এই 3 জনকেও কিন্তু স্থানীয় যে 3 জন আহত হয়েছেন তাদেরকে ঢাকা উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। একটি থমথমে পরিবেশ বিরাজ করছে এবং মানুষের মধ্যে এই ডাকাতি আতঙ্কটা ঢুকে গেছে। এখন আসলে এই ডাকাত যারা সদস্য তাদের পরিচয় জানাটা এখন আমরা দেখছি যে সকলেরই সেটা জানার ইচ্ছা এবং পুলিশ কিন্তু বেশ তদন্ত করছে। আমরা পুলিশ সদস্যদের
থেকে জানতে পেরেছি যে ডাকাত সদস্যরা যে স্পিড বোটটি ব্যবহার করেছিল সেটি জব্দ করা হয়েছে। এছাড়া একটি আগ্নেয়াস্ত্রও কিন্তু পুলিশ জব্দ করেছে। তো এখনও ক্রাইম সিন তাদের তদন্ত করছে, তদন্ত শেষে আসলে আরও বিস্তারিত জানাতে পারবো গালিব। থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। জাটকা রক্ষায় চাঁদপুরের পদ্মা মেঘনা সহ দেশের 5টি অভয়াশ্রমে শুরু হয়েছে মাছ ধরায় নিষেধাজ্ঞা। মার্চ এপ্রিল 2 মাস নদীতে কোনো জাল ফেলতে পারবে না জেলেরা। মাছ ধরার আরও বিস্তারিত নিষেধাজ্ঞার বিষয়ে আরও বিস্তারিত জানতে চাই, আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, নিষেধাজ্ঞা চলাকালীন কর্মহীন জেলেদের জন্য সরকারি কোনো ধরনের সহায়তার ব্যবস্থা করা হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। রসনা, আমি আপনাকে একটু বলে রাখতে চাই, চাঁদপুরের এই পদ্মা মেঘনা সহ দেশের 5টি অভয়াশ্রমে কিন্তু একই সাথে 2 মাস ব্যাপী এই জাটকা অভয়াশ্রম কর্মসূচি পালিত হচ্ছে। আজ থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। আসলে আপনি দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু নৌ পুলিশ এবং জেলা মৎস্য বিভাগের যৌথ টিমের সাথে আছি চাঁদপুরের মেঘনা নদীতে। মূলত চাঁদপুরের পদ্মা মেঘনা যেই 70 কিলোমিটার অববাহিকা রয়েছে সেখানে কিন্তু জাটকার ব্যাপক পরিমাণে বিচরণ থাকে এবং এই সময়টাতে যাতে কোনো জেলে যাতে জাটকা নিধন করতে না পারে সেই জন্য কিন্তু সচেষ্ট রয়েছে এবং কেউ যাতে কোনো প্রকারের জাল নিয়ে যাতে জেলেরা নদীতে নামতে না পারে তার জন্য কিন্তু সকাল থেকে কিন্তু টহল অব্যাহত রেখেছে নৌ পুলিশ এবং পর্যায়ক্রমে কিন্তু কোস্টগার্ড, মৎস্য বিভাগ কিন্তু এবং জেলা প্রশাসনের যারা ম্যাজিস্ট্রেট রয়েছেন তারা কিন্তু পর্যায়ক্রমে নদীতে অভিযান চালাচ্ছে। আর যে বিষয়টা জানতে চেয়েছেন যে জেলেরা এই সময়টাতে নিষেধাজ্ঞাকালীন এই সময়টাতে কিন্তু মার্চ এপ্রিল ছাড়াও আরো 2 মাস কিন্তু তারা, অর্থাৎ মোট 4 মাস কিন্তু 40 কেজি করে জেলেরা চাল পাচ্ছেন। চাঁদপুরের নিবন্ধিত প্রায় 44,000 জেলের মধ্যে এবছর 40,005 জন জেলেকে কিন্তু প্রতি মাসে কিন্তু 40 কেজি করে 4 মাস চাল দেওয়া হবে। আসলে আমি কথা বলেছিলাম জেলা মৎস্য কর্মকর্তার সাথে, তিনি যেটা বলছেন যে ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে 2006 সাল থেকে এই অভিযান পরিচালিত হয়ে আসছে এবং যেহেতু চাঁদপুর এই জাটকা অভয়াশ্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ যেই জায়গাটাতে কিন্তু জাটকা বিচরণ করে থাকে সেই জন্য কিন্তু তারা কিন্তু ব্যাপক পরিমাণে প্রস্তুতি গ্রহণ করেছেন। তারা জেলে পল্লীগুলোতে জেলেদের সাথে কিন্তু সচেতনতামূলক কাজ করেছেন এবং কোনো জেলে যাতে না নামতে পারে সেই বিষয়টা কিন্তু তারা কঠোর হস্তে কিন্তু দমন করার কিন্তু প্রত্যয় ব্যক্ত করেছেন। আমি কথা বলেছিলাম জেলেদের সাথে, তারা যেটা বলছেন যে আসলে মূলত অনেক জেলে পেটের দায়ে কিন্তু বাধ্য হয়ে অনেকাংশেই কিন্তু এই জাটকা নিধন করতে কিন্তু তারা নদীতে নামে। তারা বলছেন যে যেই খাদ্য সহায়তা দেওয়া হয় তা কিন্তু তাদের পর্যাপ্ত নয় এবং এর পাশাপাশি যদি আর্থিকভাবে তাদের নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয় তাহলে কিন্তু তারা কিছুটা পরিবার চালানোর ক্ষেত্রে কিন্তু কিছুটা কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করবেন কিন্তু তারা বলছেন এবং এতে করে কিন্তু অনেক জেলে কিন্তু এই জাটকা নিধন রোধ করা থেকে কিন্তু তারা বিরত থাকবেন বলে কিন্তু মনে করছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে জাটকা সংরক্ষণ অভয়াশ্রমের সবশেষ। চাঁদপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী তালহা জুবায়ের। সাতক্ষীরায় লবণ পানির পাশাপাশি বাড়ছে মিঠা পানির মাছ চাষ। স্থানীয় চাহিদা মিটিয়েও অতিরিক্ত থাকছে প্রায় 90,000 টন মাছ। এই খাতে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে প্রায় 6 লাখ মানুষের। রপ্তানি করেও আয় হচ্ছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। আহসান রাজীবের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। সাতক্ষীরা জেলার অধিকাংশ মানুষের প্রধান পেশা মাছ চাষ। দেশের মোট মাছ উৎপাদনের বড় অংশ উৎপাদন হয় এই জেলায়। মাটি ও আবহাওয়ার কারণে উৎপাদন হয় সব ধরনের মাছ। তবে এই জেলায় দিন দিন বাড়ছে মিঠা পানির মাছের উৎপাদন। বর্তমানে মিঠা পানির ঘেরগুলোতে গলদা চিংড়ি, রুই, কাতলা, মৃগেল, পাবদা, ব্ল্যাক কাপ, জাপানি রুই সহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ বেড়েছে। বছরের ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত মূলত এসব ঘের থেকে মাছ বাজারজাত হয় সব থেকে বেশি। এসব ঘের থেকে প্রতিদিনই প্রচুর পরিমাণে মাছ আসে সাতক্ষীরার বৃহৎ মিঠাপানির মাছের বাজার বিনেরপোতা বাজারের আড়তগুলোতে। এসব মাছ কিনতে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলা থেকে ভিড় করেন ব্যবসায়ীরা। এছাড়া সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজার, পারুলিয়া, গাজীরহাট, মহেশ্বরকাটি আড়ত সহ প্রায় 250টি মৎস্য আড়তে চলে জমজমাট বেচাকেনা। এখানে প্রচুর পরিমাণ মাছ ওঠে, বিভিন্ন এলাকা থেকে আসে। এখান থেকে রংপুরি, সিলভার, ট্যাবলেট, রুই, মৃগেল, পুঁটি মাছ, বিভিন্ন অনেক মাছ যায়। সমগ্র বাংলাদেশে মাছগুলো চলে যায়, যেমন ঢাকা, চিটাগাং, রাজশাহী। আমাদের এখান থেকে 2 মাস আগে আমাদের ঘের বাড়ি সব পেলাবতে হয়ে গেছিল।
এখন মনে করেন মাছ তোরা বেশি গেছে, বেশি যাওয়ার পরে মনে করেন এখন বর্তমান যে মাছগুলো পাচ্ছি মাছগুলোর দাম ভালো, বাগাতে ব্যাপারে আসতেছে। যেখান থেকে প্রতিদিন বিক্রি হয় কোটি কোটি টাকার মাছ। মৎস্য বিভাগ বলছে চলতি মৌসুমে 13,500 হেক্টর জমিতে 50,000 টন মিঠা পানির মাছ চাষ হয়েছে। এই খাতকে এগিয়ে নিতে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বলে জানালেন মৎস্য কর্মকর্তারা। সাতক্ষীরা জেলায় চিংড়ি চাষের পাশাপাশি সাদা মাছের উৎপাদন বাড়ছে, 50,000 মেট্রিক টনের বেশি মাছ উৎপাদন হয়েছে এবং এই মাছটি এখন পর্যাপ্ত বাজারে পাচ্ছে এবং সাধারণ ক্রেতারা মোটামুটি দামে এরা এই মাছটা কিনতে পারছে। মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছর এই জেলায় মোট মাছের চাষ হয়েছে 1,50,570 টন, আর এই পেশায় সরাসরি জড়িত 5 লাখের বেশি মানুষ। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। একসময় বাংলার অর্থনীতিতে দুর্দশা ডেকে এনেছিল জলাশয়ে ভাসমান কচুরিপানা। এমন কি এটি নির্মূলের জন্য ইংরেজদের কাছে নালিশও দেয় কৃষক। তবে সময়ের বিবর্তনে এই জলজ উদ্ভিদে ভর করে আসছে বৈদেশিক মুদ্রা। আরও জানাচ্ছেন অভিজিৎ শান্ত। ধ্বংস করো এই কচুরিপানা, এরা লতা নয় পরদেশি ওষুধ ছাড়া। কচুরিপানা নিয়ে এই কবিতাটি লিখেছেন স্বয়ং কবি নজরুল। নিজের সবটুকু বিষাদ ঢেলেছেন তাতে। আবার বন্দেয়ালি মিয়া কচুরিপানায় মুগ্ধ হয়ে দিয়েছেন শব্দের নিপুণ গাঁথনি। কারো কাছে কচুরিপানা অস্তিত্বের আশ, আবার কেউ কেউ আখ্যায়িত করে বলেন এটি জলের সন্ত্রাস। অর্থাৎ দেশের জলাশয়ে ভাসমান এই উদ্ভিদটির রয়েছে উভয় গুরুত্ব। তবে এর ইতিহাস কিংবা নারী নক্ষত্রের বিষয়ে বাংলার প্রান্তিক জনগোষ্ঠী কতটুকু অবগত? ময়ূরের পালকের মতো দেখতে এর ফুল, যার মোহনীয় রূপে আকৃষ্ট হয়ে কোনো এক বণিক বা পর্যটক 18 শতকের শেষ দিকে এটিকে বাংলার জলাশয়ে নিয়ে আসেন। 1920 সালের মধ্যেই দেশের প্রতিটি জলাধার দখলে নিয়ে নেয় এটি। জ্যামিতিক হারে ঘটে এর বিস্তার, যার আদি নিবাস অ্যামাজন ফরেস্ট। কচুরিপানা বহুবর্ষজীবী জলজ উদ্ভিদ, কিন্তু এর সৌন্দর্যের অন্তরালে আছে হুঙ্কার। তাই একে বলা হয় বিউটিফুল ব্লু ডেভিল। এর লাগামহীন বিস্তারে আবদ্ধ হয় বাংলার নৌপথ। অবাক করা তথ্য হলো এটির প্রভাব দমাতে ইংরেজদের কাছে নালিশও দেয় কৃষকরা। এমনকি এটি নির্মূলে কমিটিও গঠন হয়, যার নেতৃত্বে ছিলেন স্যার জগদীশ চন্দ্র বসু। কচুরিপানা সংশয়ে ফেলে দেয় গোটা রাষ্ট্র ব্যবস্থাকে। সে সময় এটি দেশের অর্থনীতিকে প্রায় অচল করে দিয়েছিল। তাই 1937 সালের নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে এটি স্থান পায়। কচুরিপানা মুক্ত বাংলা গড়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়। উদ্ভিদটির ক্ষিপ্রবেগ ঠেকাতে নিমজ্জিত হয় সব পদক্ষেপ। তবে এখন অবশ্য বদলে গেছে এর স্রোতহাল। ভুল পাল্টে কচুরিপানায় ভর করে আসছে বৈদেশিক মুদ্রা। সময়ের পালা বদলে রূপান্তর ঘটেছে এর চাহিদায়। এটি হয়ে উঠেছে দেশের অন্যতম কুটির শিল্প। ময়লার ভাগাড়ের কচুরিপানা এখন ঘরের শোভা। পাবনা, রাজবাড়ী, কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় এটি দিয়ে তৈরি হয় ঝুড়ি, হ্যান্ডব্যাগ, ফুলের টব, ফলদানি, জুতা, ম্যাট সহ নানা প্রসাধনী। সুদূর ইউরোপে এর বিশেষ চাহিদা রয়েছে, তাই রপ্তানি মূল্য অনেক, যা ইতিবাচক প্রভাব ফেলছে দেশের অর্থনীতিতে। আবার কচুরিপানায় ভর করে অনেকেই হয়েছেন স্বাবলম্বী। বিশেষজ্ঞরা মনে করেন পরিবেশ রক্ষায় প্লাস্টিকের বিকল্প হিসেবে এর ব্যবহার বাড়ানো যেতে পারে। আবার শুকনো কচুরিপানা যেন গরিবের জ্বালানি বন্ধু। জৈবিক সার হিসেবেও এটিতে কৃষকের আস্থা, যা বীজ উৎপাদনে অনেক কার্যকরী। সবশেষ গোখাদ্যেরও অন্যতম উপাদান এই জলজ উদ্ভিদটি। অভিজিৎ শান্ত, এখন। 6 মাসের বেশি সময় ধরে বন্ধ মানিকগঞ্জের মহিষা লোহা সাটুরিয়া গৌলা বাজার সড়কের নির্মাণ কাজ। সড়কে অনেকটা জুড়েই নির্মাণ কাজ বন্ধ থাকায় ভাঙাচোরা রাস্তায় প্রতিনিয়তই ভোগান্তি পোহাতে হচ্ছে 2 উপজেলার লাখো মানুষকে। দুর্ভোগ লাঘবে দ্রুতই সড়কটি নির্মাণের দাবি স্থানীয়দের। আরও জানাচ্ছেন আসাদ জামান।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের মহিষালোহা থেকে সাটুরিয়া সদর ইউনিয়নের গওলাবাজার পর্যন্ত 1260 মিটার সড়কের নির্মাণ কাজ শুরু হয় গত বছর জুলাইয়ে। 1,67,00,000 টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান রেবা কনস্ট্রাকশন। কিন্তু দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই কাজ বন্ধ করে দেয় ঠিকাদার কর্তৃপক্ষ। এরপর থেকে রাস্তা খুঁড়ে রাখা হলেও এগোয়নি কাজ। এতে সাটুরিয়া ও পাশের ধামরাই উপজেলার প্রায় 20 থেকে 25টি গ্রামের মানুষকে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে কৃষক, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা পড়ছেন চরম বিপাকে। এই রাস্তাটা 6 মাস ধরে খুঁজে রাখছে, আমরা জনগণ চলতে পারি না, খুবই কষ্ট। বৃষ্টি মিষ্টি হইলে পারে এনতে চলনি জানা। রুগী টুগি হইলে আমরা কোনো জায়গায় যাইতে পারি না, গাড়ি ঘোড়া পাই না, ধুলাবালি জ্বালা আমরা চলতে পারি না। এখানটা একবার আন্ধার হয়ে যায়, বাড়ি ঘর একবার অবস্থা খারাপ। যাতায়াতের সমস্যা, বৃষ্টি হইলে গৃহমান পানি বাজে। এটা যদি ব্যবস্থা তাড়াতাড়ি নেওয়া হয় তাহলে আমাদের জন্য সুবিধা হবে এবং ছাত্রছাত্রীদের জন্য অনেক সুবিধা হবে। বিভিন্ন কর্তৃপক্ষ এবং কন্ট্রাক্টর মহোদয়কে বারবার অবগত করার পরও তারা এই রাস্তার দিকে কোনো নজর দিচ্ছে না। এ বিষয়ে ঠিকাদার কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার কথা জানান জেলা এলজিডির নির্বাহী প্রকৌশলী। ঠিকাদারদের সাথে ম্যানেজমেন্ট মিটিং করেছে এবং আমাদের টিম প্রকল্প এলাকা পরিদর্শন করেছে। বর্ষার পূর্বেই কাজটি সমাপ্ত করার টার্গেট নেওয়া হয়েছে। ঠিকাদার যদি এই কাজ বাস্তবায়নে ব্যর্থ হয় সেক্ষেত্রে আমরা চুক্তি অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। চলতি বছর জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও অর্ধেক কাজই হয়নি। দ্রুত সড়কের নির্মাণ কাজ শেষ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আসাদ জামান, এখন মানিকগঞ্জ। আন্তর্জাতিক প্রসঙ্গ, হোয়াইট হাউসের ওভাল অফিসে অভূতপূর্ব ঘটনার সাক্ষী হলো বিশ্ব। উত্তপ্ত বাক্য বিনিময়ে শেষ হয় ট্রাম্প জেলেনস্কি বৈঠক। হয়নি বিরল খনিজ সম্পদের চুক্তিও। এছাড়া পুতিনকে বিন্দু মাত্র ছাড় দিতে চান না ইউক্রেনীয় প্রেসিডেন্ট। এক পর্যায়ে তাকে অকৃতজ্ঞ বললেন মার্কিন প্রেসিডেন্ট। দুই নেতার কাদা ছোড়াছুড়িতে বাতিল হয় দুর্লভ খনিজ চুক্তি, এমনকি যৌথ সংবাদ সম্মেলন। বিবিসির দাবি, প্রথা ভেঙে ইউক্রেনীয় প্রেসিডেন্টকে হোয়াইট হাউস ত্যাগ করতে বলেন ট্রাম্পের পরিবর্তে প্রশাসনের কর্মকর্তারা। আরও জানাচ্ছেন নাফিয়া মনন। সাবেক দুই অভিনেতার এমন বাকযুদ্ধ বড় পর্দার সামনে দেখলে হয়তো খুশি হতেন বিশ্ববাসী। তবে ওভাল অফিসে উত্তপ্ত বাক্য বিনিময়ে তৈরি হলো ইতিহাস। শঙ্কা রয়েছে এর সঙ্গেই বদলে যেতে পারে ইউক্রেনের ভবিষ্যৎ। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে পৌঁছান ভলোদিমির জেলেনস্কি। দুর্লভ খনিজ চুক্তির বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কাঙ্ক্ষিত নিরাপত্তার নিশ্চয়তা চান ইউক্রেনীয় প্রেসিডেন্ট, যা প্রদানে ট্রাম্পের অস্বীকৃতির পরই বাধে বিপত্তি। মার্কিন প্রেসিডেন্ট হুমকি দেন, চুক্তি না হলে ইউক্রেনকে সহায়তা থেকে সরে আসবে যুক্তরাষ্ট্র। এ সময় জেলেনস্কিকে অকৃতজ্ঞ বলেও মন্তব্য করেন ট্রাম্প। অপরদিকে জেলেনস্কি পরিষ্কার করে বলেন, নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া অস্ত্রবিরতি মানবে না কিয়েভ। That's why we will never accept just ceasefire. It will not work without security guarantees. Security guarantees, maybe President is right about this document and other, but this document is not enough. Strong army is enough. You're either going to make a deal or we're out. And if we're out, you'll fight it out. I don't think it's going to be pretty, but you'll fight it out. But you don't have the cards. But once we sign that deal, you're in a much better position. But you're not acting at all thankful. And that's not a nice thing. বাকবিতণ্ডা এক পর্যায়ে গড়ায় উচ্চবাচ্যে, যা পুরো ওভাল অফিসে উত্তেজনা ছড়িয়ে দেয়। জেলেনস্কি বলেন, আটলান্টিক মহাসাগরের জন্য যুদ্ধের উত্তাপ টের পাচ্ছে না যুক্তরাষ্ট্র। এমন চলতে থাকলে শিগগিরই মার্কিনরা রুশ আগ্রাসনের শিকার হবেন। প্রতিউত্তরে ট্রাম্প জানান, মার্কিনদের নিয়ে জেলেনস্কির চিন্তার প্রয়োজন নেই। During the war, everybody has problems. Even you, but you have nice ocean and don't feel now, but you will feel it in the future. God bless. You don't know that. God bless. God bless. You will not have a war. Don't tell us what we're going to feel. We're trying to solve a problem. Don't tell us what we're going to feel. I'm not telling you. Because I'm you're in no answering on this position to question. dictate that. That's Remember exactly this. what I'm not You're in dictating. no position to dictate what we're going to feel. You We're going to feel very you will good. feel influence. We're going to feel very good and very strong. You will feel influence. You're right now not in a very good position. দুই সরকার প্রধানের বাকবিতণ্ডার এক পর্যায়ে যোগ দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। পুতিন কূটনীতিকে মূল্য দেননি বলে অভিযোগ করেন জেলেনস্কি। জবাবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, এই কূটনীতিই ইউক্রেনকে ধ্বংস করে ফেলতে পারে, যা সমাধানে কাজ করছে যুক্তরাষ্ট্র। ওভাল অফিসে বসে ট্রাম্পের সঙ্গে কথা কাটাকাটিকে অসম্মানজনক বলেও মন্তব্য করেন তিনি।
He killed our people and he didn't exchange prisoners. We signed the exchange of prisoners, but he didn't do it. What kind of diplomacy, JD, you are speaking about? What do you mean? I'm talking about the kind of diplomacy that's going to end the destruction of your country. Yes, but if you Mr. President, with respect, I think it's disrespectful for you to come into the Oval Office and try to litigate this in front of the American media. ট্রাম্প ও ভ্যান্সের পাশাপাশি মার্কিন মিডিয়াও জেলেনস্কিকে উদ্ভট প্রশ্নের মাধ্যমে ছোট করতে শুরু করে, যদিও তা বেশ ভালোভাবেই সামলান ইউক্রেনীয় প্রেসিডেন্ট। Why don't you wear a suit? You're the highest level in this country's office, and you refuse to wear a suit. Just want to see if do you own a suit? Yeah, problems. A lot of Americans have problems with you not respecting the dignity of this office. I will wear a costume after this war will finish. Okay. Yes, maybe something like yours. Yes, that'd be great. Maybe something better. I don't know. We will see. তর্কযুদ্ধের কারণে ভেস্তে যায় চুক্তি, এমনকি প্রথা অনুযায়ী যৌথ সংবাদ সম্মেলন হবার কথা থাকলেও সেটিও হয়নি। ওভাল অফিসে প্রবেশের সময় ইউক্রেনীয় প্রেসিডেন্টকে ট্রাম্প স্বাগত জানালেও ফেরার পথে জেলেনস্কিকে বিদায় দেন হোয়াইট হাউসের কর্মীরা। বিবিসির প্রতিবেদন বলছে, ইউক্রেনীয় প্রেসিডেন্টকে হোয়াইট হাউস ত্যাগ করতে বলেন মার্কিন জাতীয় সুরক্ষা উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে ট্রাম্প অভিযোগ করেন জেলেনস্কি শান্তি চাইছেন না, মন পরিবর্তন করলেই ইউক্রেনীয় প্রেসিডেন্ট হোয়াইট হাউসে ফিরে আসতে পারবেন। অন্যদিকে জেলেনস্কির দাবি, শান্তি প্রতিষ্ঠায় প্রস্তুত থাকলেও নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া যুদ্ধবিরতি অসম্ভব। নাফি আরমান মনন, এখন বিশ্ব। এবার খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর রাত 11:15টায় ঢাকায় অবতরণ করে বাংলাদেশ দলকে বহনকারী বিমানটি। এর প্রায় 1.5 ঘন্টা পর বিমানবন্দর থেকে একে একে বেরিয়ে আসেন নাহিদ রানা, সৌম্য সরকাররা। যদিও ব্যর্থ সফরের কারণে দেশে ফিরে কোনো কথাই বলেননি ক্রিকেটাররা, বরং দ্রুত গতিতে সবার আগে বিমানবন্দর এলাকা থেকে বেরিয়ে যান মাহমুদুল্লাহ রিয়াদ এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর একে একে বাকি খেলোয়াড়রাও বিমানবন্দর ত্যাগ করেন। দেশে ফিরেই খুব বেশি বিশ্রামের সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। 3 মার্চ থেকে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগে মাঠে নামবে তারা। শেষ করছে এখন বাজার, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। আমরা কি সবাই প্রতিজ্ঞা করছি আমরা সেকেন্ড রিপাবলিক করব? ইনকিলাব 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 জিন্দাবাদ জিন্দাবাদ। এনসিপির লক্ষ্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন। বিদেশপন্থীদের হুঁশিয়ারি তরুণ নেতৃত্বে। এই তরুণরা স্বপ্ন দেখে আগামীর বাংলাদেশ এক নতুন সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে। আমরা আজকের এই মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। ভোলার গ্যাস গ্রিডে নিতে আপাতত সিএনজি এলএনজিতেই ভরসা। পাইপলাইনে বরিশাল হয়ে খুলনা ফেনীতে পাঠানোর চিন্তা। রোজার শুরুতেই ভোজ্য তেল ও চিনির সংকটে দুশ্চিন্তা। দাম বাড়ানোর শঙ্কায় খুচরা ব্যবসায়ীরা কঠোর নজরদারির তাগিদ। তেল মনে করেন কোম্পানি ঠিক মতো দেয়ও না, আমরাও পাই না। রমজানকে উপলক্ষে তারা একটা ক্রাইসিস দেখায়, দাম বাড়ানোর জন্য একটা চিন্তাধারা করতেছে। সমস্যা দাঁড়ায় সেটা হচ্ছে এটা সুষ্ঠু ডিস্ট্রিবিউশন। যথাযথ মজুদ থাকা সত্ত্বেও কিন্তু জনদুর্ভোগটা কমবে না। You're buried there, your people are dying, you're running low on soldiers. Listen, you're running low on soldiers. এবং হোয়াইট হাউসে ট্রাম্প জেলেনস্কি বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময়। হয়নি খনিজ সম্পদের চুক্তি, অকৃতজ্ঞ বললেন মার্কিন প্রেসিডেন্ট। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon.